এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা কিছু সায়েন্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনগুলো এমসিকিউ টাইপের। এর আগে আমরা সায়েন্সের উপর ডিটেলস ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমরা আশা করি তোমরা ইচ্ছা করলে সেই ক্লাসগুলি গিয়ে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। প্রথম যেখানে এটা কোশ্চেন রয়েছে সেটা হলো ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, যার সংকেত হলো AgBr। এই সিলভার ব্রোমাইড হলো আলোক সংবেদনশীল। তাহলে সূর্যের আলোক সংবেদনশীল এবং আলোর সাহায্যে যা ফটোগ্রাফি ফিল্মের উপর ছবি তৈরি করে। বস্তুর ত্বরণ কিসের উপর নির্ভর করে? বস্তুর ত্বরণ নির্ভর করে, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শিখেছি, বস্তুর ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। সেখান থেকে আমরা পাই F ইকুয়াল টু m ইন্টু a। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া একটা আমাদের ইকুয়েশন। F মানে এখানে বল, m মানে মাস মানে ভর, a মানে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তাহলে প্রশ্নে বলা হয়েছে বস্তুর ত্বরণ কিসের উপর নির্ভর করে। তাহলে আমরা ফর্মুলা জানি F ইকুয়াল টু m ইন্টু a। তাহলে a ইকুয়াল টু F বাই m। তাহলে বোঝা যাচ্ছে যে বস্তুর ত্বরণ বল এবং ভরের উপর নির্ভরশীল। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অ্যান্সার করতে হবে অপশন সি, প্রযুক্ত বল এবং ভর উভয়ের উপরই বস্তুর ত্বরণ নির্ভরশীল। ত্বরণের একক কি? এসআই পদ্ধতিতে ত্বরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়, তার মানে v মাইনাস ইউ বাই টি। তাহলে বেগের একক মিটার আর সময়ের একক মিটার পার সেকেন্ড হলো বেগের একক, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে ত্বরণের একক। এবং সিজিএস পদ্ধতিতে তাহলে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাইরাসের দ্বারা সৃষ্ট রোগ? অপশন এ রয়েছে যক্ষা, অপশন বি টাইফয়েড, অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি কলেরা। ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস দ্বারা একটি রোগ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সর্দি কাশি রিলেটেড এক ধরনের রোগ। এখানে দেওয়া রয়েছে যক্ষা। যক্ষা মানে যেটা টিবি। টিবি রোগ ব্যাকটেরিয়া বাহিত রোগ, বাকি যেগুলো রয়েছে সবগুলোই ব্যাকটেরিয়া বাহিত। টিবি, টাইফয়েড, কলেরা। টিবি রোগের জীবাণুর নাম হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিবি রোগ হলে ফুসফুস এফেক্ট হয় এবং কফের সাথে রক্ত নির্গত হয় এবং কি দেহের ওয়েট কমে যায়, জ্বর পরিলক্ষিত টিবির সিমটম। টাইফয়েড ব্যাকটেরিয়া বাহিত রোগ, এর জীবাণু হলো সালমোনেলা টাইফি। টাইফয়েড জ্বর এক ধরনের, সালমোনেলা টাইফি। কলেরা রোগের জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি। কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটি? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন তৈরির কারখানা, মানে প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল। রাইবোজোমের মধ্যে কোষের প্রোটিন তৈরি হয়। এখানে অপশন এতে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এম ফর মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ দি সেল। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাক অফ দি সেল, আত্মঘাতী থলি। কোন জীর্ণ যে কোষ রয়েছে, কোন ধ্বংস, তাকে ধ্বংস করতে সাহায্য করে এই লাইসোজোম। আর ধ্বংস করতে করতে নিজেও কি কোষকে ধ্বংস করে, এই যে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তারপরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটা কোষ অঙ্গাণু। এন্ডোপ্লাজমিক দুটো ভাগ রয়েছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাকে আমরা বলি এসিআর, আর একটা ভাগ হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফের মধ্যে রাইবোজোম পরিলক্ষিত হয় আর এখানে প্রোটিন তৈরি হয়। আর স্মুথ চেইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এখানে লিপিড সংশ্লেষিত হয়, ফ্যাট সংশ্লেষিত হয়। একটি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? একটি বস্তুর ওজন মেরুতে সবচেয়ে বেশি।
কারণ কি, পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমরা মেরুতে যাই, মেরুর থেকে কেন্দ্র থেকে মেরুর যে দূরত্বটা সেটা বিষুব রেখার তুলনায় বেশি হয়, তাহলে মেরুতে সবচেয়ে বেশি, মানে দূরত্বটা কম, এই জন্য অভিকর্ষ ত্বরণের মান বেশি, তাই ওজন বেশি, এইগুলো কথা। মেরুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি বিষুব রেখার তুলনায়, বিষুব রেখার তুলনায়, কারণ কি, মেরু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কম, আর মেরু থেকে কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব রেখা যে একদম এ পর্যন্ত দূরত্ব, ওটা কি মেরুর তুলনায় বেশি থাকে। এই যে তুলনামূলকভাবে মেরুতে বস্তুর ওজন বেশি হয় যেহেতু দূরত্ব কম, আর বিষুব রেখা মানে কি দূরত্ব একটু বেশি হয়, তাহলে কি বিষুব রেখায় দূরত্ব বেশি, তাই জন্য কি ওজন কম, আর মেরুতে ওজন বেশি। তাহলে পৃথিবীর কেন্দ্রে কি হবে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হবে 0। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হয় 0, কেন্দ্রে বস্তুর ওজন 0। ভর কিন্তু অপরিবর্তনশীল, যেখানে তুমি নিয়ে যাও ভর কি কনস্ট্যান্ট, ভর কোনো সময় পরিবর্তন হবে না। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 1/6 ভাগ। এই জন্য চাঁদে যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা হবে, চাঁদে তার 1/6 অংশ হয়। ওহম কিসের একক? ওহম হলো রোধের একক, হলো ওহম। রেজিস্ট্যান্স, ইলেকট্রিক রেজিস্ট্যান্স। বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য যাকে আমরা বলি ভোল্টেজ, এই বিভব পার্থক্যের জন্য কারেন্ট ফ্লো করে, ভোল্টেজ। ক্ষমতা যাকে আমরা বলি পাওয়ার, ক্ষমতা মানে হলো কার্য বাই সময়, ওয়ার্ক বাই টাইম। ক্ষমতার একক সবচেয়ে প্রচলিত যেটা সেটা বলি ওয়াট। এবার এইভাবে বলতে পারি কার্যের একক আর পার সেকেন্ড, আবার জুল পার সেকেন্ড, এটাও ক্ষমতার একক। আর্ক মানে কি সিজিএস পদ্ধতি, আর জুল মানে হলো এসআই পদ্ধতি। তাহলে ওয়াট এখান থেকে জানি আমরা শুনে থাকি হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে 550 পাউন্ড ভরে কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে যে পরিমাণ ক্ষমতা হয় সেটাই হলো কি 1 হর্স পাওয়ার। তাহলে 550 পাউন্ড ভরে কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে। দুধকে দইয়ে রূপান্তরিত হতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে দুধ থেকে দই পরিণত হতে। ইকোলাই ব্যাকটেরিয়া, তোমরা এর নাম শুনেছো। ইকোলাই এর ভালো রয়েছে, খারাপও রয়েছে। ইকোলাই ব্যাকটেরিয়া পরীক্ষায় জিজ্ঞেস করে আমাদের কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, অন্ত রয়েছে ক্ষুদ্রান্তে, সেখানে দেখতে পাওয়া যায়। এরা মেনলি খাবার ডাইজেস্টে অংশগ্রহণ করে, এর কিছু খারাপও রয়েছে, এর বেশিরভাগটি ভালো ইকোলাই ব্যাকটেরিয়া। কোন বিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্ব রয়েছে যাকে আমরা বলি থিওরি অফ রিলেটিভিটি প্রস্তাব দেন? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন তার সূত্র তিনি বলেছিলেন যে তার সূত্র থেকে আমরা পাই E = mc²। মানে আলোর বেগে যদি কোনো বস্তুতে ধাবিত হয়, কোনো বস্তুর ভরটা কি শক্তিতে রূপান্তরিত হয়, এটাই হলো E = mc²। সি ফর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এম মানে ভর, ই মানে শক্তিটা অর্জিত হবে। আইজাক নিউটন তো বিভিন্ন নির্দিষ্ট মহাকর্ষ সূত্র দিয়ে দিয়েছিলেন। তারপরে নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র আমরা জানি, আরো বিভিন্ন জিনিসের আলো নিয়ে গবেষণা, একাধিক ফিল্ডে তার অবদান রয়েছে। স্টিফেন হকিং তিনি ব্ল্যাক হোল থিওরি নিয়ে গবেষণা করেছিলেন। ব্ল্যাক হোল থিওরি, গ্যালিলিও দূরবীন আবিষ্কারের সঙ্গে তিনি জড়িত, এবং গ্যালিলিও যে পৃথিবীকে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে এই নিয়েও তিনি মতবাদ দিয়েছিলেন। মানুষের শরীরে কোন অঙ্গটি পাওয়ার হাউস নামে পরিচিত? পাওয়ার হাউস মানে কি শক্তিঘর, শক্তিঘর মানে কি যেখানে কোষে যে গ্লুকোজ বেগের শক্তি উৎপন্ন হবে। তাহলে গ্লুকোজ বেগের শক্তি উৎপন্ন হয় কোথায়? আমরা জানো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মানে হলো পাওয়ার হাউস অফ দি সেল। যে শক্তি উৎপন্ন সেটা এটিপি ফর্মে উৎপন্ন হয়, এটিপি। তাহলে এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি অফ দি সেল, এনার্জি কারেন্সি অফ দি সেল, কারেন্সি অফ দি সেল। এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় ব্রেইন অফ দি সেল, ব্রেইন অফ দি সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন। আর রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন।
গোলগি অ্যাপারেটস, যাকে আমি গোলগি বস্তু বলি, গোলগি বস্তুকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল। গোলগি অ্যাপারেটস কে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দি সেল, ট্রাফিক পুলিশ অফ দি সেল। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ হলো, তাহলে কি সেই প্রোটিনটা কোথায় নিয়ে যাবে, কোথায় যেতে হবে সেটা নির্ণয় করতে সাহায্য করে এই গোলগি বডি। রাইবোজোম নিয়ে তো পূর্বে আলোচনা করলাম। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের এসে বলতে একক হলো অ্যাম্পিয়ার, ভোল্ট হলো বিভব প্রভেদের একক, ওহম হলো রেজিস্ট্যান্স রোধের একক, ওয়াট হলো ক্ষমতার একক পাওয়ার। কোন গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়? এখানে নাইট্রোজেন হবে এর সঠিক উত্তর। নাইট্রোজেন গ্যাস গ্রিনহাউস নয়। বাতাসের মধ্যে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে ৭৭.০৮%, এটা একটু কম বেশি থাকে। আর কার্বন ডাই অক্সাইড 0.03%। মিথেনকে বলা হয় মার্স গ্যাস, জল জায়গায় পাওয়া যায় এই জন্য। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডির অভাবে হয় রিকেট রোগ। রিকেট রোগ হলে হাড়গোড় কি উইক হয়ে যাবে, হাড়গোড় ঠিক বেরিয়ে আসছে। ভিটামিন ডি তাহলে হাড় সংক্রান্ত ডিজিজ রিকেট, তাহলে রিকেট কি রোগ? বোন রিলেটেড ডিজিজ, বোন উইক হয়ে যাওয়া। ভিটামিন, প্রত্যেকটা ভিটামিনের একটি রাসায়নিক নাম রয়েছে, সেরকম ভাবেই ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ক্যালসিফেরল। এই ছোটদের ক্ষেত্রে যেটাকে বলে রিকেট, এই রোগটা যদি বড়দের ক্ষেত্রে হয় তখন তাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া, ম্যালেসিয়া। ভিটামিন এ, ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর অভাবে যে রোগ হয় তোমরা জানো সেটা রাতকানা। আর ভিটামিন বি বিভিন্ন রয়েছে, ভিটামিন বি কে বি কমপ্লেক্স বলা হয়। ৮ ধরনের ভিটামিন রয়েছে। বি1 এর যেমন থিয়ামিন, বি1 এর বেরি বেরি রোগ হয়, বেরি বেরি। বিদ্যুৎ বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বিদ্যুৎ বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয়। টাংস্টেন এমন একটা ধাতু যা উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধযুক্ত। উচ্চ রোধ। আমাদের যে ইলেকট্রিক বাল্ব রয়েছে সেটাতে ব্যবহার করা হয়। এখন এই বাল্ব প্রায় অবলুপ্তের পথে, এখন তো আমাদের বিভিন্ন ধরনের এলইডি বাল্ব এসেছে। কোন যন্ত্র দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? এইখানে যেগুলো অপশন রয়েছে, অ্যামিমিটার, অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট মেজার করা হয়। ব্যারোমিটার সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এই ক্ষেত্রে আমাকে অপশন দিতে হবে, অপশন সিসমোগ্রাম। আসলে সিসমোগ্রামের যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের যে লেখ সেটা তৈরি করা হয়, আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় মেনলি রেক্টার স্কেলের সাহায্যে। রেক্টার স্কেল। এই ক্ষেত্রে সেই অপশনটি নেই, তাই আমাকে টিক করতে হবে সিসমোগ্রাম। হাইড্রোমিটারের সাহায্যে জলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়। গাড়ির হেডলাইট কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটের মধ্যে ব্যবহার করা হেডলাইট, এখানে ব্যবহার করা হবে অবতল দর্পণ, অবতল আয়না, দর্পণ কিন্তু এটা মনে রাখবে। আর পরীক্ষা এখানে আছে আমাদের শেভিং মিরর রয়েছে, শেভিং মিরর, সেখানেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ। যে ভিউ মিরর রয়েছে, গাড়ির যে সাইডে গ্লাস থাকে যেখানে ড্রাইভাররা দেখতে পায় পিছনে জিনিসকে, ভিউ মিরর, সেই ভিউ মিররের কিন্তু উত্তল লেন্স থাকে, উত্তল দর্পণ লেন্স নয়। দেখো উত্তল দর্পণে কি হবে, তোমার গাড়ি ভিউ মিররটাকে বড় দূরের ছবিটাকে ছোট করে দেখায়, তাহলে কি অবতল দর্পণ তাহলে উল্টো দেখাবে, বড় করে দেখাবে, তাহলে শেভিং করার জন্য ব্যবহার করবে। এবং ডাক্তাররা, দাঁতের ডাক্তার, টিথ ডেন্টিস্টটা ব্যবহার করে, ডেন্টিস্ট তাহলে কি ব্যবহার করবে? অবতল দর্পণ, অবতল দর্পণ। আর ভিউ মিররে কিন্তু খালি উত্তল দর্পণ, এটা তোমরা মনে রাখবে। সবচেয়ে হালকা মৌলিক পদার্থ কোনটি? এর সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন।
মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? সেন্টিগ্রেড স্কেলে যদি আমি বলি 60°C, ফারেনহাইট স্কেলে যদি বলি 98.6°, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের যে রিলেশন সেটা হলো C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এর সাহায্যে আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট স্কেলের মধ্যে কনভার্ট করতে পারি। সেন্টিগ্রেড যদি দেওয়া থাকে তুমি ফারেনহাইটে বানাতে পারবে, ফারেনহাইট দেওয়া থাকলে তুমি সেন্টিগ্রেডে বানাতে পারবে। নিম্নলিখিত এর মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি মানে কি? যার মানও থাকবে, দিকও থাকবে, সেটা হলো ভেক্টর রাশি। আমাদের অপশনে রয়েছে এতে ভর, দূরত্ব, সরণ, সময়। আমাদের সঠিক উত্তর সরণ। সরণের মানও রয়েছে, দিক রয়েছে। মনে করো তোমার এটা বাড়ি, হোম, আর এটা তোমার স্কুল। তুমি স্কুল থেকে সরল রৈখিক দূরত্বে ডাইরেক্ট তুমি স্কুলে গেলে, সেটা হলো তোমার সরণ, স্পর সরণ। তুমি তারপরে ঘুরে ঘুরে বিভিন্ন পথে ঘুরে ঘুরে তারপরে তুমি স্কুলে গিয়ে পৌঁছলো, সেটা হলো তোমার ক্ষেত্রে ডিস্টেন্স। তার মানে কি ডিস্টেন্সের ক্ষেত্রে মান রলো কিন্তু কোনো নির্দিষ্ট দিক রলো না, কিন্তু সরণের ক্ষেত্রে নির্দিষ্ট দিক এবং মান দুটোই রক্ষিত হলো। এই জন্য সরণ হলো ভেক্টর রাশি, এবং দূরত্ব হলো সেই রকম ভাবেই হলো স্কেলার রাশি। তাহলে দূরত্ব স্কেলার, ভর স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে ভরের একক কেজি, তোমরা জানো। সিজিএস পদ্ধতিতে গ্রাম। ভর মাপা হয় কি যন্ত্রের সাহায্যে? সাধারণ মানুষের রক্তের পিএইচ এর মান কত? মান হলো 7.5। পিএইচ স্কেলের সাহায্যে কি মাপা হয়? কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা নির্ণয় করা হবে। কোনটা অ্যাসিড কোনটা বেস। পিএইচ স্কেলে যে থাকে স্কেল, তার মানে সীমা থাকে 0 থেকে 14 পর্যন্ত। এর মাঝখানে থাকে 7। এই 7-এ যে যার মান থাকবে, কোনো একটা দ্রবণের মান যদি 7 হয়, তাহলে পিএইচ 7 বলতে এখানে পিএইচ ভ্যালুর কথা বলা হচ্ছে। সেটা যদি 7 হয়, সেটা অ্যাসিডও নয়, ক্ষারও নয়। আর যদি 7-এর চেয়ে কম হয়, তখন সেটাকে আমরা বলি অ্যাসিড। আর 7-এর চেয়ে বেশি এবং 14 চেয়ে কম, তখন সেটাকে আমরা বলবো বেস। তাহলে আমাদের রক্তের পিএইচ হলো 7.4। তার মানে কি 7.7-এর চেয়ে সামান্য বেশি, তার মানে কি আমাদের রক্ত ঈষৎ ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? জড়তার সূত্র বা জাড্ডের সূত্র বলা হয়, বা জাড্ডের সূত্র। নিউটনের প্রথম সূত্র এটাই বলে, স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, সচল বস্তু সবসময় সমগতিতে চলতে থাকবে যদি থেকে বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, করার চেষ্টা না করা হয়। এই হলো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার কনসেপ্ট পাই, জড়তা মানে জাড্ডের সূত্র, যেটা আমি বললাম। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, দ্বিতীয় সূত্র থেকে জাড্ডের সূত্র পাওয়া যায় এবং বল সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে আমরা ধারণা পাই, বলের পরিমাপ। এখান থেকে তৈরি আমরা ফর্মুলা এখানে ইউজ করা হয় F = ma × a। তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা, প্রত্যেকটি ক্রিয়ার যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা এখান থেকে পাই, তৃতীয় সূত্র থেকে। আলোর প্রতিসরণের জন্য দায়ী ঘটনা কোনটি? অপশনেতে রয়েছে আয়নাতে প্রতিবিম্ব দেখা, জলের নিচে লাঠি বেঁকে দেখা, আকাশের রং নীল হওয়া, তারাদের ঝিকিমিকি। এখানে সঠিক উত্তর অপশন বি, জলের নিচে লাঠি বাঁকা দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া। তার মানে কি প্রতিসরণ মানে কি? প্রতিসরণ মানে কি আলো আলাদা আলাদা মাধ্যমের মধ্যে যাবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তখন সেটাকে দিক পরিবর্তন করবে, মানে এইদিকে যাওয়ার কথা ছিল এদিকে না গিয়ে একটু দিক পরিবর্তন করবে। সেটাই হলো কি, মানে মাধ্যম থাকবে, দুটো মাধ্যমের সাথে খেলা হবে, এটা হলো প্রতিসরণ। আর প্রতিফলন মানে কি, এখানে পড়লো একটা মানে আবার ফিরে গেল, সেটা হলো প্রতিফলন। এই হলো ডিফারেন্স। তার ডিফেন্স করে কোন দিকে অবিলম্ব, এটা বলে মনে করে পড়লো অবিলম্বের দিকে সরে আসবে না দূরে সরে যাবে, তার মাধ্যমের উপর নির্ভর করে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হলে এক ধরনের ঘটনা, লঘু থেকে ঘনতে গেলে আরেক মাধ্যমের ঘটনা। সেই যে ঘটনা সেটি হলো আলোর প্রতিসরণ। জলের নিচে কাঠি বেঁকে যাওয়া, জলের মধ্যে কোনো কিছু দেবে, কোনো একটা জিনিস গ্লাস ঢুকে দাও জলের তলে, কোনো একটা বালতির মধ্যে, তবে কি উঠে আসছে বলে মনে হবে, এই যে এই ঘটনা, এটা হলো প্রতিসরণের জন্য হয়। এখান থেকে আরেকটা আমাদের ডাউট হতে পারে, তারাদের ঝিকিমিকি, এটাও অনেকটা প্রতিসরণ রিলেটেডই কিন্তু ঘটনা। কারণ কি বাতাসের মধ্যে বা অ্যাটমসফিয়ারের মধ্যে বিভিন্ন লেয়ার থাকে, এবং বিভিন্ন লেয়ারের ডেনসিটি তো বিভিন্ন ধরনের, ডেনসিটি বিভিন্ন ধরনের, তাপমাত্রা টেম্পারেচার বিভিন্ন ধরনের। এই যে টেম্পারেচার, তারপর ডেনসিটি, এই সমস্ত পরিবর্তনের জন্য কি আকাশে তারাদের আলোটা আমাদের চোখে এসে পৌঁছায়, তার বিভিন্ন মাধ্যমে কি দিক পরিবর্তন করতে পৌঁছায় তাকে, এই জন্য এখানেও কিন্তু রিফ্লেকশন ঘটনাটা ঘটে। এই জন্য যেহেতু অপশনের মধ্যে এটা দেওয়া ছিল আমাদের রেলওয়েতে, যেটা আমি ক্লিক করলাম, তাই এখানে বলা হচ্ছে তারাদের ঝিকিমিকি, তাই তোমরা মনে রাখবে সেখানে অ্যাটমসফেরিক রিফ্লেকশন, অ্যাটমসফেরিক।
স্ফেরিক রিফ্লেকশন। আকাশে নীল হওয়া, এটা বলে স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং, তাহলে আকাশ আমরা নীল দেখি, কারণ কি? স্ক্যাটারিং অফ লাইটের জন্য। স্ক্যাটারিং অফ লাইট। আর নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য কি সবচেয়ে কম? নীল রং থেকে আমরা দেখতে পাই আকাশের রং নীল হয়। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? হলো স্টেপিস। স্টেপিস হলো মানবদেহের সবচেয়ে ছোট হাড়। তাহলে স্টেপিস একটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের যে কান রয়েছে, কানের মধ্যে দেখতে পাওয়া যায় স্টেপিস। তাহলে কানের মধ্যে খালি কি একটাই হাড় রয়েছে? না, কানের মধ্যে 3 ধরনের হাড় দেখতে পাওয়া যায়, সেটা হলো মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস, ইনকাস, ইনকাস এবং স্টেপিস। এই যে 3 ধরনের হাড় থাকে কানের মধ্যে, এর মধ্যে সবচেয়ে ছোট হাড়টা হলো স্টেপিস। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে আমাদের দেহের সবচেয়ে বড় হাড় কোনটা? সবচেয়ে বড় বা লার্জেস্ট হাড় বা লংগেস্ট হাড়? সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ফিমার। হিমোগ্লোবিন এ কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনের মধ্যে লোহা পাওয়া যায়। হিমোগ্লোবিন নামের সাথে যুক্ত রয়েছে হিমোগ্লোবিন, গ্লোবিন। তাহলে হিমো মানে কি? লোহা, গ্লোবিন মানে এক ধরনের প্রোটিন, তার মানে হিমোগ্লোবিনের মধ্যে লোহা মজুদ থাকে। হিমোগ্লোবিনের কাজ কি? আমাদের যে আরবিসি রয়েছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়। আর হিমোগ্লোবিন কি করে? আমার যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে এই হিমোগ্লোবিন। আমাদের নর্মাল দেহে হিমোগ্লোবিনের সাধারণ মানুষের প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে তার মাত্রা হলো থাকা যতটা জরুরি, সেটা হলো 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার ব্লাড। এটা মেলদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 1-2 সাধারণত কম হয়। শব্দ দূষণের একক কি? শব্দ দূষণের একক হলো ডেসিবেল। হার্টজ হলো শব্দের কম্পাঙ্কের একক, কম্পাঙ্ক। এখানে যে অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রা। ভোল্ট এটা বিভব প্রভেদের একক, যাকে আমরা ভোল্টেজ বলে থাকি। কোন গ্যাসকে মাস গ্যাস বলা হয়? সাধারণত জলা জায়গায় দেখতে পাওয়া যায় মাস গ্যাস। মাস গ্যাসকে বলা হয় মিথেন। মিথেনের সংকেত হলো CH4, যেটা জৈব পদার্থ। মিথেনকে মাস গ্যাস বলা হয়। মিথেন এখান থেকে পরীক্ষায় একটি জিজ্ঞেস করবে সিএনজি। সিএনজির নাম তোমরা শুনেছ, সিএনজি গ্যাস বিভিন্ন বাস টাস চলে। সিএনজির ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। গ্যাস, এই সিএনজি গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো তাপের পরিবাহী? রূপো। রূপো সবচেয়ে ভালো তাপের পরিবাহী। এছাড়াও এখান থেকে মানে সবচেয়ে ভালো তাপের তো পরিবাহী এবং কারেন্টেরও সবচেয়ে ভালো পরিবাহী হলো কিন্তু রূপো। কারেন্ট প্লাস হিট দুটোই। পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে? পারমাণবিক সংখ্যা বলতে আমরা বুঝি কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। প্রোটন পরমাণুর ভিতরে থাকে আর ইলেকট্রনগুলি বাইরে এরকম কক্ষপথের মধ্যে অবস্থান করে। তাহলে কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা, সেটাই হলো প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা মানে বোঝা গেল পারমাণবিক সংখ্যা। আর কোনো একটা পরমাণু, সুস্থিত পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। নিউট্রন সংখ্যা ভ্যারি করে। এখান থেকে তোমরা জেনে রাখো ভর সংখ্যা। ভর সংখ্যা যাকে আমরা বলি মাস নাম্বার। ভর সংখ্যা হলো কোনো একটা পরমাণুর মধ্যে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই দুটো যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ভর সংখ্যা মানে কি? তাহলে কোনো একটা পরমাণুর মধ্যে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। কোনো একটা পরমাণু, সুস্থিত পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলি ইলেকট্রন থাকবে। এখান থেকে আরেকটা জিনিস জানো, যেটা আইসোটোপ।
আইসোটোপ, আইসোটন, আইসোবার। আইসোটোপ মানে কি, যদি দুটো পরমাণু বা তিনটাও থাকতে পারে, কমপক্ষে দুটো থাকবে যাদের মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকবে, সেটাই হলো আইসোটোপ। তার মানে প ফর প্রোটন মনে রাখবে। আইসোটোন ন, দুটো পরমাণু বা তিনটেও থাকতে পারে যাদের মধ্যে নিউট্রন সংখ্যা সেম, তাদেরকে বলা হয় একে অপরের তারা আইসোটোন। বার মানে ভর, যাদের মধ্যে ভর সংখ্যা সমান হয় তাদেরকে বলা হয় একে অপর তারা আইসোবার। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান জনিত কারণের জন্য বৃষ্টি ফোঁটা গোলাকার হয়। কারণ কি, প্রত্যেকটা পদার্থ চায় নিজের সবচেয়ে ছোট আকার ধারণ করতে, সবচেয়ে ছোট আকার ধারণ করার জন্য কি সেটা গোল হতে হয়। এই জন্য বৃষ্টি ফোঁটা যখন উপর থেকে পড়ে তখন সেটা গোল আকারে পড়ে, সেটার কারণ হলো পৃষ্ঠটান। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস, N2O। এগুলো শ্বাস নালী দিয়ে প্রবেশ করবে এবং কি এর জন্য কি এটা লাফিং এর মতো কাজ করে। এখান থেকে দেখো লাফিং গ্যাস বললাম, আরেকটা মনে রাখো NO2। দুটোর মধ্যে কনফিউজ করে পরীক্ষার সংকেত জিজ্ঞেস করে। NO2 কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড, দুটোর মধ্যে ফারাক রয়েছে। কোন উদ্ভিদ হরমোন ফল পাকতে সাহায্য করে? ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, সে ফল পাকাতে সাহায্য করে। তারপরে এখানে অক্সিন হরমোন, তোমরা নামও পড়েছো অক্সিন। অক্সিন যে হরমোনটা রয়েছে এটা উদ্ভিজ হরমোন, এটা উদ্ভিদের অগ্রমুকুলে বা অগ্রস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। অগ্রস্থ মুকুলের, তার মানে উদ্ভিদকে বড় করতে সাহায্য করবে, এটা হলো অন্যতম কাজ অক্সিনের। এছাড়াও অক্সিন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। ট্রপিক চলন। এখানে আরেকটা ভিটামিন, তো ভিটামিন হরমোনের নাম দেখছো, এটা জিব্বরেলিন হরমোন। এই যে জিব্বরেলিন হরমোন রয়েছে, এই হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে এবং উদ্ভিদের বার্ধক্য রোধেও সাহায্য করে। সাইটোকাইনিন যে হরমোন রয়েছে, সাইটোকাইনিন এটা উদ্ভিজ্জ হরমোন। এই হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন এবং পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর অগ্রস্থ মুকুল বললে অক্সিন, অফর অক্সিন মনে রাখো। অক্সিন একটা রাসায়নিক নামও রয়েছে, সেটা হলো IAA, যাকে বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রাকৃতিক রবার কিসের পলিমার? প্রাকৃতিক রবার হলো আইসোপিনের একটা পলিমার। এখানে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যেটা হলো পিভিসির পলিমার। পিভিসি মানে হলো পলিভিনাইল ক্লোরাইড, সেখানে রয়েছে পিভিসি। পিভিসি কোথায় ব্যবহার করা হয়? আমরা ধরে যে প্লাস্টিকের জিনিস দেখি, পাইপ রয়েছে যেমন জলের পাইপ, সেটা পিভিসি দিয়ে তৈরি হয়। তাহলে পিভিসির মনোমারের নাম হলো ভিনাইল ক্লোরাইড। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির অভাবে মুখে ঘা হওয়া যে রোগটা হয়, সেটা যাকে আমরা বলি স্কারবি ডিজিজ। উদ্ভিদের জল পরিবহনে করে কোন কলা? উদ্ভিদের জল পরিবহনে জাইলেম সাহায্য করে। উদ্ভিদের যে প্রধান অন্যতম দুটো কলা, অনেক ধরনের রয়েছে, প্রধান নাম যেটা পরিচিত সেটা হলো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের কাজ হলো উদ্ভিদের ফর মনে রাখবে জল এবং খনিজ পদার্থ পরিবহন করবে। জল এবং খনিজ পদার্থ। ফ্লোয়েম এর কাজ কি? ফ্লোয়েম এক ধরনের কলা উদ্ভিদের, যার কাজ হলো পাতায় যে খাবার তৈরি হবে সেই খাবার পরিবহন করবে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম খাবার পরিবহন করতে সাহায্য করে, জাইলেম জল ও খনিজ পদার্থ পরিবহন করে। জাইলেমকে সাধারণত বলা হয় মৃতকলা। জাইলেমের মধ্যে একটা ভাগ রয়েছে যাকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমা হলো সজীব। জাইলেমের মধ্যে পরীক্ষায় জিজ্ঞেস করবে কোন ভাগটা সজীব, অ্যান্সার হবে জাইলেম প্যারেনকাইমা। এমনি সাধারণত জাইলেম হলো মৃতকলা। তাহলে ফ্লোয়েম তো সজীব কলা, ঠিক তার উল্টো সজীব। আর ফ্লোয়েমের মধ্যে একটা কলা রয়েছে ফ্লোয়েম তন্তু, যাকে আমরা বলি ভাগ ফ্লোয়েমের একটা, ফ্লোয়েম তন্তু, সে কিন্তু মৃত তন্তু, এ হলো মৃত।
অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি কি? সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড SO2 আর NO। সালফার অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, NOx দিয়ে দিলাম। এই যে অক্সাইড গুলো রয়েছে এগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে এবং কি বাতাসের যে জলীয় বাষ্প তার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে এবং বিক্রিয়া করে যে অ্যাসিড যে বৃষ্টি হবে সেই বৃষ্টির মধ্যে মাধ্যমে নেমে আসবে। আর এই যে অ্যাসিড বৃষ্টি সবচেয়ে বেশি ক্ষতিকর করে মার্বেল পাথরকে, মার্বেল পাথর। কারণ কি মার্বেল পাথরের সঙ্গে এই অ্যাসিড বৃষ্টিকে রিয়াকশন করবে, আর রিয়াকশনের পরে মার্বেলের ক্ষয় হয়, তখন সেটাকে বলা হয় স্টোন ক্যান্সার। নিম্নলিখিত কোন প্রাণীটির বহিঃকঙ্কাল রয়েছে? মানে দেহের যে বাইরের আবরণটা সেটা একটা কঙ্কাল জাতীয় দিয়ে তৈরি, মানে এক ধরনের প্রোটিন, কাইটিন নামে প্রোটিন টাইপের তৈরি, সেটা দেখতে পাওয়া যায় এক ধরনের মানে শক্ত শক্ত অংশ থাকবে বাইরে, একটা ক্লোক টাইপের। তাহলে এদের কি আর দেখতে পাওয়া যায় সেটা? অপশন এ রয়েছে মাছ, অপশন বি পাখি, অপশন সি কেঁচো, অপশন ডি কাঁকড়া। তাহলে এই সঠিক উত্তর হবে কাঁকড়া দেখতে পাওয়া যায় এদের বহিঃকঙ্কাল। মাছ, মাছ তো মাছের তো দেহ কি এমনি আঁশ জাতীয় দেহ, কি আঁশ দিয়ে তৈরি হয়। আর পাখি আর কেঁচো, কেঁচোর দেহ কি, কেঁচোর দেহ খন্ড খন্ড অংশ বিভক্ত, কেঁচোর দেহ খন্ড। এই জন্য কেঁচোকে বলা হয় অঙ্গুলিমাল প্রাণী বা অ্যানিলিডা পর্বের প্রাণী অন্তর্ভুক্ত, এটা অ্যানিলিডা। এদের দেহ খন্ড খন্ড অংশে দিয়ে তৈরি হয়। তাহলে আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, আমরা সেগুলো সলভ করে দিলাম। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।